রাত 11:50 শিয়ালদহ স্টেশনে 7 নম্বর প্ল্যাটফর্ম। শহরের হট্টগোল কমে এসেছে, কিন্তু শেষ ট্রেন ধরতে এখনও দৌড়চ্ছেন কয়েকজন যাত্রী। সমীর ঘোষ, বিমা কোম্পানির সিনিয়র অফিসার, হাত ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত হাঁটছিলেন। পরনে ধূসর কোট, হাতে একটা লেদার ব্যাগ, মুখে চিন্তার ভাঁজ। বারাসাতগামী ট্রেনটা ছাড়তে আর মাত্র 5 মিনিট বাকি। এই ট্রেনে ফিরতে হবে, অনেক দেরি হয়ে গেছে, নিজে বলল তিনি। এরপর উঠে পড়লেন ট্রেনের শেষ কামরায়, যেখানে সাধারণত খুব একটা ভিড় থাকে না। সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিনি ট্রেনে ঢুকেছেন। এরপর কোনো দৃশ্য নেই। ট্রেন বারাসাতে পৌঁছানোর পর কামরা খালি, সমীর ঘোষ নেই, ব্যাগ নেই, কেউ দেখেনি নামতে। পরদিন সকালে মীরা ঘোষের কান্না। ও কখনো আত্মহত্যা করতে পারে না। বিশ্বাস করুন, কান্না ভেজা গলায় বললেন মীরা ঘোষ, সমীর ঘোষের স্ত্রী। শিয়ালদহ থানার অফিসার চোখ তুলল, একটু বিরক্ত হয়ে। কিন্তু ম্যাডাম, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যদি প্ল্যাটফর্মে নামতেন, সিসিটিভিতে দেখা যেত ট্রেনেও তার সিটে কেউ ছিল না। কিন্তু তার মোবাইল বন্ধ কেন? আর তার উপর ল্যাপটপে গতকাল রাতেও ক্লায়েন্টদের সঙ্গে ভিডিও মিটিং ছিল। আমার মনে হয় এটা নিখোঁজের ঘটনা নয়। আমি একজনকে চিনি, যিনি হয়তো সাহায্য করতে পারবেন। অর্ণব মিত্র, প্রাক্তন পুলিশ অফিসার, এখন প্রাইভেট ইনভেস্টিগেটর, বয়স 35, চেহারায় ধীর স্থিরতা, চোখে সবসময় চিন্তার ভাঁজ। অর্ণব মিত্র, প্রাক্তন পুলিশ অফিসার, এখন প্রাইভেট ইনভেস্টিগেটর, বয়স 35, চেহারায় ধীর স্থিরতা। বড় মামলায় পুলিশ তাকে ব্যবহার করত তার বিশ্লেষণ ক্ষমতার জন্য। মীরা ঘোষ তার কাছে পৌঁছলেন পরের দিন সকালে। আপনাকে ভরসা করে এসেছি মিস্টার মিত্র। সমীরবাবু কোথায় গেছেন জানি না, কিন্তু কোনো একটা রহস্য লুকিয়ে আছে। কফি খেলেন, তারপর শান্ত গলায় বললেন, শিয়ালদা শেষ ট্রেন, আর তাতেই নিখোঁজ। তাহলে তদন্ত শুরু করি স্টেশন থেকে। সন্ধ্যায় অর্ণব পৌঁছলেন শিয়ালদহ স্টেশনে। রেল নিরাপত্তার দায়িত্বে ছিলেন রবি দত্ত, বয়স 35-এর কাছাকাছি, তীক্ষ্ণ চোখ। স্যার, ওই রাতে আমরা সিসিটিভিতে কিছু পার্টনার খেয়াল করেছিলাম। সমীর ঘোষ ট্রেনে উঠেছেন এটা স্পষ্ট, কিন্তু তারপর হঠাৎ সিগন্যাল হয়ে যায়, কিছু ফুটেজ ব্ল্যাক হয়ে যায়, আর ঠিক সেই সময় ট্রেন ছাড়ে। অর্ণব চোখ সরু করল। হঠাৎ সিগন্যাল হয়ে যাওয়া, সেটাই কি ইচ্ছাকৃত ছিল? রবি একটু থমকে বললেন, সেটা বলা মুশকিল, তবে ওই রাতে একটা ছায়ামূর্তি দেখা গিয়েছিল শেষ কামরার কাছে, মুখ ঢাকা, কালো কোট পরা। সে কখন উঠল বা নামলো সেটাও অস্পষ্ট, কিন্তু ওর সঙ্গে সমীরবাবুর দূরত্ব কম ছিল। গোয়েন্দাদের প্রথম অনুমান, রাত বাড়ছিল। অর্ণব কাগজে লিখে রাখছিল টাইম লাইন। 11:48 সমীর ঘোষ প্ল্যাটফর্মে প্রবেশ, 11:50 ট্রেনে ওঠা, 11:55 ট্রেন ছাড়ে, 12:40 ট্রেন বারাসাত পৌঁছয়, কিন্তু সমীর নেই। তারপর নিজেই মনেই বলল, কেউ কি ট্রেনে তার উপর আক্রমণ করেছে, নাকি পরিকল্পনা করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে? শিয়ালদহ স্টেশনের এক কোনায় বসে অর্ণব মিত্র চিন্তায় ডুবেছিল। তার সামনে ছড়িয়ে আছে গত 3 দিন ধরে পাওয়া ট্রেনের সিসিটিভি ফুটেজ, যাত্রী তালিকা আর সমীর ঘোষের ব্যক্তিগত তথ্য। প্রথম ধাঁধাটা পরিষ্কার, সমীর ঘোষ ট্রেনে উঠেছিল কিন্তু নামেনি, কেউ কিছু দেখেনি। তাহলে কেউ কি তাকে নামতে বাধ্য করেছে? কিন্তু সবচেয়ে অদ্ভুত তথ্য এসেছিল রবি দত্তর কাছ থেকে। শেষ কামরার বাইরে একটা মুখ ঢাকা লোককে দেখা গিয়েছিল। ওর পোশাক একদম কালো, এমনকি গ্লাভসও পরা ছিল। সিসিটিভিতে ওকে ক্যামেরার সামনে এড়িয়ে চলতে দেখা গেছে, যেন জানতো কোথায় ক্যামেরা আছে। এটা কাকতালীয় হতে পারে না। পরদিন সকালে অর্ণব পৌঁছালো ইস্টার্ন রেলওয়ের রিজিয়নাল অফিসে। সেখানে যাত্রী তালিকা খুঁটিয়ে দেখল সমীর ঘোষের টিকিট ছিল K2 কামরা, সিট নম্বর 47। আশ্চর্যের বিষয়, সেই কামরায় আরও 2 জন টিকিট কাটা যাত্রী ছিলেন, কিন্তু তাদের একজনের পরিচয় মিথ্যা তথ্যে ভরা। নাম সন্দীপ মণ্ডল, ঠিকানা দুর্গাপুর, কিন্তু দেওয়া ফোন নম্বর কাজ করছে না, ভোটার আইডি ভুয়ো।
অর্ণব তখনই বুঝল এই সন্দীপ মণ্ডলী সম্ভবত ছায়ামূর্তি। সন্ধ্যায় মীরা ঘোষ ফের দেখা করতে এলেন। তার হাতে ছিল সমীর ঘোষের একটি পুরনো নোটবুক। তাতে কিছু এলোমেলো লেখা পাওয়া গেল। R7 টি বক্স 115 PM, দরজা খোলা থাকবে। অর্ণব বুঝল এই বার্তা কোনো গোপন জায়গায় যাওয়ার সংকেত। কিন্তু R7 কি, টি বক্স আবার কি? অর্ণব ট্রেনের রুট ম্যাপ খুলে বসল। হঠাৎ চোখে পড়ল R17 মানে হতে পারে রেল স্টেশন 17, মানে যেখানে সিগন্যাল ব্রেক হয়েছিল। আর টি বক্স হয়তো ট্রেনের টেকনিক্যাল স্টোরেজ বগি। তাহলে কি সমীর ঘোষকে ট্রেনে গুম করে রাখা হয়েছিল, নাকি সেই টি বক্স দিয়েই তাকে নামিয়ে দেওয়া হয়েছে? রেলওয়ের এক নাইট গার্ড, বৃদ্ধ লোকটির নাম হরি সাউ। অর্ণব তাকে খুঁজে বের করল। সেদিন রাতে আপনি শেষ ট্রেনটা দেখেছিলেন? হ্যাঁ বাবু, আমি সিগন্যাল পোস্টের পাশে থাকি, ওই R17 স্টেশনের কাছেই। কিছু অস্বাভাবিক দেখেছিলেন? হ্যাঁ স্যার, ট্রেনটা আচমকা থমে যায় 1 মিনিটের জন্য। তারপর দেখি একজন লোক কালো ব্যাগ নিয়ে ঝট করে নামলো, মুখ ঢাকা ছিল। সে পাশে রাখা একটা স্কুটিতে চেপে পালিয়ে গেল। অর্ণব টেবিলে আঙুল ঠুকতে লাগলো। ঠিক যেমন আমি ভেবেছিলাম, ট্রেন থেমেছিল আর তাতেই কোনো অপারেশন ঘটেছিল। রাতেই অর্ণব ফিরে এলো নিজের অফিসে ও রবি দত্ত তাকে একটা সার্ভার ব্যাকআপ ফাইল দিল। সেই ফুটেজ যেটা সিসিটিভি থেকে হারিয়ে গিয়েছিল। সেখানে দেখা গেল ছায়ামূর্তির হাতে একটা ইলেকট্রিক্যাল জ্যামার, যেটা ক্যামেরার সামনে আসা মাত্র ভিডিও ব্ল্যাক হয়ে যায়। আরও দেখা গেল সমীর ঘোষকে জোর করে ধরে রাখা হয়েছে কামরার এক কোণে, চোখে কাপড় বাঁধা। ভিডিও হঠাৎ থেমে যায়, কিন্তু ততক্ষণে পরিষ্কার এটা নিছক নিখোঁজ নয়, এটা অপহরণ। অর্ণব চুপ করে জানলার বাইরে তাকালো। ছায়ামূর্তিকে খুঁজে পেতে হবে। প্রশ্ন একটাই, ও কেন সমীর ঘোষকে অপহরণ করলো? এটা কি ব্যক্তিগত শত্রুতা, নাকি ব্যবসায়িক ষড়যন্ত্র? ঘড়ির কাঁটায় 1:15 ছুঁই ছুঁই। তদন্ত মাত্র শুরু হয়েছে। রাত প্রায় 2টো। অর্ণব মিত্র তার অফিসের আলো নিভিয়ে জানলার ধারে দাঁড়িয়েছিল। বাইরে কলকাতার ঘুমন্ত শহর, কিন্তু অর্ণবের মনে একটাই প্রশ্ন বারবার ঘুরছে, সমীর ঘোষের অপহরণের কারণ কি? কারো ব্যক্তিগত শত্রুতা, নাকি এর পেছনে আছে বড় কোনো চক্র? ঠিক তখনই ফোনটা বাজলো। স্ক্রিনে নাম রবি দত্ত। স্যার, আপনার অনুমান ঠিক ছিল। আমরা সন্দীপ মণ্ডল নামে যে জাল যাত্রীকে খোঁজ করছিলাম, সে আগেও একটি ট্রেন দুর্ঘটনার মামলার সন্দেহভাজন ছিল। নামটা তখন ছিল আনোয়ার শেখ। তার ছবি একটা পুরনো ফাইল থেকে পেলাম, আপনাকে পাঠালাম। ছবিটা খুলে অর্ণব তাকিয়ে রইল। চোখ দুটো সেই ছায়ামূর্তির মতোই শীতল, ঠান্ডা আর ভয়ঙ্কর। আনোয়ার শেখ এক সময় রেলওয়ের চুক্তিভিত্তিক ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান ছিল। তাকে সাসপেন্ড করা হয় রেলওয়ের আর্থিক দুর্নীতি সংক্রান্ত কাগজপত্র চুরি করার অভিযোগে, কিন্তু তখন সে গা ঢাকা দেয়। অর্ণব তখনই ফিরল মীরা ঘোষের দেওয়া সমীর ঘোষের অফিসের ডায়েরিতে। সেখানে একটা পাতায় লেখা, আর সিস্টেম এর ফাইল আমি পেয়ে গেছি। সেটা অফিসে রাখা নিরাপদ নয়, কিন্তু ওরা টের পেয়ে গেছে। আর সিস্টেম একটি বড় বেসরকারি কন্ট্রাক্ট কোম্পানি, যারা রেলওয়ের সঙ্গে বড় বড় প্রকল্পে যুক্ত। বহু বছর ধরে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তাহলে কি সমীর ঘোষ সেই গোপন তথ্য জেনে গিয়েছিলেন? অর্ণব মৃদু হাসল। এই পুরো অপহরণ আসলে একটা তথ্য চেপে দেওয়ার জন্য। সমীর ঘোষ হয়তো এমন কিছু জেনে গিয়েছিলেন যেটা বেরিয়ে পড়লে কোটি কোটি টাকা দুর্নীতি ফাঁস হয়ে যেতে পারে। তাহলে আনোয়ার শেখ হয়তো ভাড়া করা একজন খুন বা অপহরণকারী, যাকে আর সিস্টেম ব্যবহার করছে। কিন্তু তখনই একটা নতুন প্রশ্ন উঠে এলো, সমীর ঘোষ কি বেঁচে আছেন, নাকি এই ষড়যন্ত্র তাকে শেষ করে ফেলেছে? পরদিন অর্ণব গেল বারাসাত স্টেশনে। সেখানকার স্টেশন মাস্টার মৃণাল বেরা একটু ঘাবড়ে গিয়েছিলেন অর্ণবকে দেখে। আপনারা আবার কি জানতে চান স্যার? শেষ ট্রেন যেদিন পৌঁছেছিল, আপনি কি কিছু অদ্ভুত দেখেছিলেন? না স্যার, ট্রেন ঠিক সময় এসেছিল, আর কিছু না। অর্ণব খেয়াল করল লোকটার কপালে ঘাম। সে কথা না বাড়িয়ে সোজা চলে গেল অফিস ঘরের ভেতরে। টেবিলের নিচে একটা পুরনো ফাইলের বাক্স ঘাঁটতে গিয়ে হঠাৎ একটা ছোট খাতা পেল। সেখানে প্রতিদিনের অপ্রকাশিত ঘটনা লেখা থাকে।
সমীর ঘোষ এখন হাসপাতালে, ধীরে ধীরে সুস্থ হচ্ছে। মুখে রীতিমতো বল নেই, কিন্তু চোখ দুটো জেগে আছে। তাকে আইসিইউ থেকে বের করে পুলিশ পাহারায় বিশেষ কেবিনে রাখা রয়েছে। অর্ণব মিত্র তখনই পৌঁছলো তার কক্ষে। আপনার অপহরণকারীদের একজন ধরা পড়েছে, তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছি। আপনি কি বলতে পারবেন ঠিক কী কারণে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল? সমীর ঘোষ মাথা নিচু করলেন, তারপর ধীরে গলা খোলেন। আমি 1 মাস ধরে আর সিস্টেমের এক আভ্যন্তরীণ আর্থিক রিপোর্ট নিয়ে কাজ করছিলাম। প্রথমে সন্দেহ হয়েছিল, পরে হাতে আসে প্রমাণ। ওরা রেলওয়ের কিছু অফিসারের সঙ্গে মিলে ফাঁকা প্রকল্পে কোটি কোটি টাকা তুলছে। আমি বিষয়টা মিডিয়া বা রেল বোর্ডে রিপোর্ট করতে চেয়েছিলাম, তাই ল্যাপটপ ও ডায়েরি ওদের কাছে ঝুঁকি ছিল। ঠিক তাই, ওরা সেটা জানতো, আর তাই আমাকে সরাতে চেয়েছিল। অর্ণব মিত্র ফিরল নিজের অফিসে। আনোয়ার শেখের গাড়ি থেকে যে ইউএসবি ড্রাইভ পাওয়া গেছে তাতে ছিল 17টি ভুয়ো রেলওয়ে প্রকল্পের বাজেট পাসের কাগজ, বেশ কিছু ভুয়ো বিলিং কোম্পানির হিসেব এবং 5 জন রেল কর্মকর্তার ডিজিটাল সাইন করা কন্ট্রাক্ট চুক্তি। রবি দত্ত চুপ করে বসেছিল। স্যার, মনে হচ্ছে এটা শুধু অপহরণ নয়, বরং দেশের বড় আর্থিক কেলেঙ্কারির একটা অংশ। অর্ণব ধীরে ধীরে বলল, তাই তো বলছি, কখনো কখনো একটা ট্রেনের কামরা থেকে একজন মানুষ নিখোঁজ হয়ে যাওয়াটা আসলে একটা ব্যস্ততার অসুস্থতা। ওদের জন্য সমীর ঘোষ ছিল একটা বিপদ, আর আমরাই হলাম সেই বিপদের সুরক্ষা। আর সিস্টেম এর কলকাতা শাখার প্রধান সুব্রত সরকার একাধিক সত্তার নিয়ন্ত্রক। তদন্তের চাপে পড়ে সুব্রত আত্মসমর্পণ করল। তার মুখ থেকে বেরোলো ভয়ানক তথ্য। আমাদের কেবল সমীর ঘোষ নয়, আরও 3 জন ইনসাইডারকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল এই রেল দুর্নীতিতে। কম করে হলেও 350 কোটি টাকা গেছে লন্ডারিংয়ের মাধ্যমে। সমীর ঘোষ এখন সম্পূর্ণ সুস্থ, তাকে সরকারি নিরাপত্তার আওতায় রাখা হয়েছে। সেদিন আদালতে অর্ণব আর সমীর একসাথে হাজির হলেন। সমীর ঘোষ নিজের কণ্ঠে আদালতকে জানালেন, আমি সাক্ষ্য দিচ্ছি যাতে ভবিষ্যতে আর কেউ সত্য বলার জন্য অপহরণ না হয়। বিচারক মন্তব্য করলেন, এই মামলা শুধু একটি ব্যক্তিকে উদ্ধার নয়, এক গোটা চক্রকে উন্মোচিত করার সাহসিকতা। গোয়েন্দা মিত্র ও ভুক্তভোগী ঘোষের ভূমিকা প্রশংসনীয়। সপ্তাহখানেক পরে এক বিকেলে অর্ণব মিত্র নিজের ডেস্কে একটি ছোট খাম পেল। অর্ণব বাবু, আপনার কাছে আমি শুধু ঋণী নই, কৃতজ্ঞও। স্টেশনের শেষ ট্রেনে হুইলসে এখন আর ভয়ের নয়, বরং সাহসের ডাক। অর্ণব জানলার ধারে দাঁড়িয়ে দেখল দূরে একটা ট্রেন এগিয়ে আসছে। হুইসেল বাজছে, কিন্তু এবার হুইসেল যেন বলে উঠল, অন্ধকারে যা লুকিয়ে আছে কেউ না কেউ দেখছে। গোটা কলকাতার মুখে এখন শেষ ট্রেন অপহরণ কাণ্ড নিয়ে সংবাদের হেডলাইন। গোয়েন্দা অর্ণব মিত্র ও এক সাহসী কর্মীর হাতে ফাঁস রেল দুর্নীতির চক্র। তবে এই প্রচার থেকে দূরে এক কোণে অফিসে বসে অর্ণব মিত্র এখন কিছু নিয়ে ভাবছিল। কারণ এই কেস শেষ হলেও তার মাথায় একটা প্রশ্ন ঘুরছিল, আনোয়ার শেখের পেছনে যারা ছিল তারা কি এটাই শেষ চেষ্টা করলো, নাকি এখনো কেউ রয়ে গেছে অদৃশ্যে ছায়ার মতো। সকাল 7টা। অর্ণবের ব্যক্তিগত মোবাইলে এলো একটি অজানা নম্বর থেকে ফোন। ধীর কণ্ঠ, আপনার কাজ প্রশংসনীয় মিস্টার মিত্র, কিন্তু মনে রাখবেন আর সিস্টেম এখন শুধু একটি অংশ। দেশে আরও বড় খেলোয়াড় আছে যারা কাউকে টেনে তুলে নামিয়ে দিতে পারে চিরতরে। তুমি কে? একজন যার নাম মনে রাখবে না, কিন্তু ছায়ায় সে থাকবেই। কল কেটে গেল। অর্ণব চুপ করে বসে থাকলো। এই ভয়, এই সতর্কবার্তা, বরং আরও গভীরে যেতে হবে। সুব্রত সরকার ও তার সহযোগীদের বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে। সমীর ঘোষ আবার নিজের কাজে ফিরেছেন, তবে এবার অন্য শহরে। তিনি বিদায়ী দিনে অর্ণবকে বললেন, আপনি না থাকলে আমার কণ্ঠ চিরতরে বন্ধ হয়ে যেত। অর্ণব মৃদু হাসলেন। কণ্ঠ নয়, সত্য বলার সাহসটাই বড়। আপনি শুধু নিজের জন্য নয়, অনেকের জন্য লড়েছেন। সমীর জবাব দেন, আপনার মতো মানুষ এই শহরে থাকলে রাতের শেষ ট্রেনও ভয় পায় না। এক বিকেলে অর্ণব মিত্র নিজের অফিস গুছিয়ে ব্যাগ গোছালো। রবি দত্ত এসে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছেন স্যার? শিলিগুড়ি। শুনেছি ওখানে পাহাড়ি রুটে কিছু ব্যাগ হারিয়ে যাচ্ছে। অর্ণব কান ঝুঁকিয়ে বলল, সব ট্রেন শুধু স্টেশনেই থামে না রবি,
কিছু ট্রেন থামে অন্ধকারে, যেখানে হাত বাড়ালেই অদৃশ্য হয়ে যেতে পারে মানুষ, আর সেসব রহস্য ডাক দেয় শেষ ট্রেনের মতোই।